যে বিডিআর হত্যাকাণ্ড, এই বিডিআর হত্যাকাণ্ডকে অনেকেই বিডিআর বিদ্রোহ বলে এটাকে প্রচার করার চেষ্টা করেন, প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। কিন্তু আসলে যেটি বাস্তব সত্য সেটি হচ্ছে 2009 সালে ভারতীয় পরিকল্পনায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে পঙ্গু করার একটি মিশন ভারত খুনি হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে এটি বাস্তবায়ন করার চেষ্টা করেছিল এবং তারা সফল হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী 2008 সালের আগে বাংলাদেশের এক অন্যরকম গৌরব এবং তাদের যে প্রশিক্ষণ, তাদের যে নৈতিকতা, প্রফেশনালিজম, সব দিক দিয়ে আমরা মনে করি দক্ষিণ এশিয়ার অন্যতম একটি বাহিনীতে পরিণত হয়েছিল বাংলাদেশের আর্মি। কিন্তু আমাদের এই আর্মিকে ধ্বংস করার জন্য, মেরুদণ্ডহীন করার জন্য ভারত 1971 সালের পর থেকেই তাদের যে কনস্পিরেসি, তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। এবং তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমাদের বিডিআর অর্থাৎ আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী, এই সীমান্ত রক্ষী বাহিনী ছিল আমাদের সীমান্তের বাঘ। ভারত 2008 সালের আগে কখনোই আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে তারা পেরে উঠতে পারে নাই। ট্রেনিং, প্রশিক্ষণ, তাদের সাহসিকতা, বীরত্ব, সব দিক দিয়ে আমাদের বিডিআর তাদের থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং উপরে ছিলেন। আমাদের উত্তরাঞ্চলের সেই রৌমারী, পাদুয়াতে যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আমাদের বাংলাদেশ সীমান্তে বেআইনিভাবে প্রবেশ করে গুলি চালানো শুরু করেছিলেন, তৎক্ষণাৎ আমাদের সেই পাদুয়া সীমান্তে আমাদের বিডিআরের জওয়ানরা ভারতের প্রায় শতাধিক সীমান্তরক্ষী বাহিনীকে স্পট ডেথ যেটাকে বলে, মানে একবারই গুলি করে সেখানে সাইজ করে দিয়েছে। তখন থেকেই মূলত ভারতের ক্ষোভ, ভারতের এত রাগ বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআরকে নিয়ে, যে কোনোভাবে বাংলাদেশের এই বিডিআর তথা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে। তো ওই সময় যারা ক্ষমতায় ছিলেন, বিশেষ করে বেগম খালেদা জিয়াকে কখনোই ভারত টলাতে পারে নাই, কিনতে পারে নাই। তখন ভারত সেই 2001 সালের পরেই সিদ্ধান্ত নিল যে তারা খুনি হাসিনাকে যে কোনো কায়দায়, যে কোনোভাবে ক্ষমতার চেয়ারে বসাবে এবং তাকে ক্ষমতায় এনে আমাদের সেনাবাহিনী তথা আমাদের বিডিআরের মেরুদণ্ড ভেঙে দেবে। এরপরে 2008 সালের যে 30 কিংবা 29 ডিসেম্বর যে নির্বাচন, এই নির্বাচন সবাই জানেন আপনারা, সেই নির্বাচনটি হয়েছিল ভারতীয় ছকে, ভারতীয় পরিকল্পনায়, এবং সেখানে ইঞ্জিনিয়ারিং মেকানিজম করে খুনি হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসালেন। এর পরপরই দেখেন মাত্র 1 মাসের মধ্যেই এরকম একটি ঘৃণিত হত্যাকাণ্ডে ভারত মেতে উঠলেন। আমাদের প্রায় 57 জন বীর যোদ্ধাকে তারা হত্যা করলেন। যে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল সেই পিলখানায়, এরা প্রত্যেকেই শতভাগ খাঁটি দেশপ্রেমী ছিলেন, সাহসী, বলিষ্ঠ, এদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। এর মাধ্যমে মূলত তারা আমাদের সেনাবাহিনীর যে মনোবল, সেনাবাহিনীর যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড তারা একবারেই ভেঙে দিয়েছে, বা ভেঙে দেওয়ার যে মিশন, এই মিশনটি তারা সফল করেছে। এখন আমাদের প্রশ্ন, কারাগারে এখনো কয়েক হাজার বিডিআরের সদস্য কারা অভ্যন্তরে আছে। আমরা যখন জেলে যাই, জেলে গিয়ে দেখি সেই প্রায় 15 বছর 12 বছর ধরে এরা, সেই 2009 সাল থেকে আজকে 24, প্রায় 15 বছর হয়ে যাচ্ছে, এই 14-15 বছর ধরে কারাগারে ধুকে ধুকে তারা মরছে। ইতিমধ্যে অনেক বিডিআর মারা গেছে কারাগারের মধ্যে। কি নিদারুণ কষ্ট। আজকে এই ছাত্র জনতার সরকার তারা অনতিবিলম্বে যাতে আমাদের কারাগারে যারা বন্দী আছে তাদেরকে মুক্তি দেয় এবং তাদেরকে মুক্তি দিয়ে দেশের প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যাতে আমাদের বিডিআরের জওয়ানদের কাজে লাগাই, এটা আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটা করতেই হবে। ভারত আজকে চতুর্দিকে যেভাবে আমাদের উপরে আগ্রাসন, নির্যাতন চালানো শুরু করেছে, এই ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আমাদের বিডিআরের জওয়ানদের দরকার। এখন তারা ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত, অস্ত্র জমা দিয়েছে, তারা কিন্তু কেউ ট্রেনিং জমা দেয় নাই। তাই তাদেরকে যদি আমরা অনতিবিলম্বে কারাগার থেকে মুক্ত করে দিয়ে দেশের প্রয়োজনে কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস ভারত বাংলাদেশের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাতে 150 বার ভাববে, নিশ্চিত থাকেন। কারণ তারা জানে এই বিডিআরের জওয়ানরা কি, এরা আগুন, এরা গোলা বারুদের চেয়েও ভয়ঙ্কর। তাই ভারত
আমাদের বাংলাদেশের দিকে তাকাতে 50 বার নয় 150 বার ভাববে। এই যে ভারত আমাদের বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে প্রতিনিয়ত, যে এখানে নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষের উপরে নির্যাতন হয়। আমাদের এখানে একজন আছেন আমাদের দাদা থোয়াই চিংমং, তার মুখ থেকে আমরা শুনি সংক্ষেপে যে আসলেই বাংলাদেশে মানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ হয় নাকি ভারত মিথ্যাচার করে। আমাদের দাদার মুখ থেকে, দাদা আপনি বলেন ভারতীয়দের উদ্দেশ্যে। ভারতীয়দের মুখে, নাগরিকদেরকে আমার মুখে আসলে আমি আনতে চাই না, কারণ এরা প্রত্যেকটা পাগল। আমি গতকাল একটা লাইভে বলেছিলাম যে এদেরকে আপনার আমাদের গণ অধিকার পরিষদের তারেক ভাই বলছিল লাত্তি মেরে বের করে দিতে হবে। আমি বলেছিলাম ওদেরকে লাত্তি মারলে হবে না, ন্যাংটা করে বের করতে হবে। তাহলে এরা আসলে আমাদের বাংলাদেশের বিপক্ষে কথা বলা, যে প্রপাগান্ডা ছড়ানোর ব্যাপারে এরা একটু চিন্তা করবে। আমি মনে করি আমাদের বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আছে, এরা মিডিয়ায় এসে কেন কথা বলছে না? আমাকে একলা কেন কথা বলা লাগছে? আপনারা যদি মিডিয়ায় এসে কথা বলতেন তাহলে আমরা যে বাংলাদেশে কেমন আছি এটা বিশ্ব মিডিয়া জানতো, বিশ্বের বাইরে জানতো। কিন্তু আমরা আজকে চুপ মেরে ঘাপটি মেরে বসে আছি। এতে যে আওয়ামী লীগ যে আমাদের নামে প্রপাগান্ডা দিয়ে গেছে, যে নেগেটিভ দিয়ে গেছে যে আমরা এদেশকে ক্ষতি করার জন্য সর্বদা উৎপেটে থাকি, এই নেগেটিভ থেকে বেরিয়ে আসতে গেলে এখনই আমি মনে করি সুবর্ণ সুযোগ যে দেশের পক্ষে স্ট্যান্ড নেওয়া। আমরা যদি দেশের পক্ষে স্ট্যান্ড নেই তাহলে কিন্তু এদেশের মুসলমান ভাইয়েরা বুঝবে যে না, আওয়ামী লীগ আমাদেরকে ভুল বুঝিয়ে গেছে। কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে যে পরিমাণে সংখ্যালঘুদেরকে ভালোবেসে বুকে আগলে রেখেছে, এখানে আমি দেখি যে এখানে সবাই কিন্তু মুসলমান। আমি একমাত্র ভিন্ন চেহারার লোক, ভিন্ন ধর্মের লোক আছে, কিন্তু দেখেন এরা কেউ কিন্তু আমাকে কেউ কিছু বলছে না। বরঞ্চ আমি বুক ফুলিয়ে আমি আমার মতো করে আমি কথা বলছি, আওয়াজ তুলে যাচ্ছি, দেশের জন্য কথা বলে যাচ্ছি। তা ওরা চাইলে তো আমাকে এই রুমে আমাকে চুপচাপ ওরা সবাই মুসলমান, আমাকে তো আজকে আক্রমণ করতে পারতো নাকি? এরা তো কি আক্রমণ করছে না। এটাই তো প্রমাণ যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে না। যেগুলো হচ্ছে, আপনারা যেগুলো দেখছেন, যে ভিডিও ফুটেজ কিংবা যে ছবিগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা পলিটিক্যালি আক্রমণের শিকার হয়েছে। এরা হয়তোবা আওয়ামী লীগ ছিল কিংবা যুবলীগ ছিল, ছাত্রলীগ ছিল, কোনো না কোনো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে ছিল এরা। এবং এরা বিগত 15 বছরে এরা আওয়ামী লীগকে মানে নাম ধারণ করে ওরা নিজেদের সম্প্রদায়ের লোকদেরকে এরাই আক্রমণ করেছে, এরাই নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এখন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, এরা এখন নিজেকে সংখ্যালঘু সাজাচ্ছে। সংখ্যালঘু মানে নিজেকে আবরণ নিজের গায়ে নিয়ে নিয়েছে। আমার কথা হচ্ছে ভাই, তুমি যখন নির্যাতন নিপীড়ন চালাবা তখন তুমি সংখ্যালঘু না। এখন তোমাকে যখন ওই নির্যাতন নিপীড়নের দায় তোমার উপর চাপাই দেওয়া হচ্ছে, তখন তুমি বলবা আমি সংখ্যালঘু। আরে ভাই, এ ধরনের নেগেটিভগুলো আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মুসলমান ভাইরা যেমন মুসলমানদেরকে ওরা আক্রমণ করার কারণে বিভিন্ন মামলা মোকদ্দমা নির্যাতন নিপীড়ন ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমরা দেখেছি। তা আমার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা 15 বছরে কি ওরা নির্যাতন নিপীড়ন চালায়নি? আমাদের উপর চালিয়েছে তো। তাহলে এটাই হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত যে আমরা শান্তিতে আছি ভাই। আমরা এখানে যে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, এদিকে আমার পাশে অনেক লম্বা দাড়ি, দেখতে পাচ্ছেন মুসলমান, মানে বুঝাই যাচ্ছে মুসলমান, মুখে আর বলা লাগে না। এটাই হচ্ছে মুসলমানদের চিহ্ন। কিন্তু বিগত 15 বছরে এরকম লম্বা দাড়ি আমরা রাখতে পারি নাই ভাই, টুপি আমরা পরতে পারি নাই। যারা পড়েছে ওদেরকে জঙ্গি, আপনার ISI এর লোক নানা ট্যাগ দিয়ে কিন্তু জেলখানে রেখেছে। কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে উন্মুক্তভাবে কথা বলছি। এর থেকে সম্প্রীতি, এর থেকে আপনার শান্তির দেশ আর কথায় আছে বলেন? এটাই হচ্ছে আমরা উজ্জ্বল দৃষ্টান্ত। ধন্যবাদ। জি, আমরা শেষ করব। থোয়াই চিংমং চাক দাদা খুব চমৎকার ভাবে বলেছেন, তাকেও ধন্যবাদ। জি।